চাঁদের আলোতে পৃথিবীতে ঘুরে বেড়ানোর আনন্দটা সত্যিই অন্যরকম। তবে কি আমার এই পৃথিবীতে ঘুরতে এত ভালো লাগে? কই, আর তো কোনো পরীকে আসতে দেখি না। আর আসবেই বা কি করে? পরিমাতা তো কাউকেই পৃথিবীতে আসতে দেয় না। বুঝি না, পৃথিবীতে আসা নিয়ে পরিমাতার এত কি সমস্যা। এইসব কথা বলতে বলতেই পরি সুন্দর আকাশে উড়ে বেড়াচ্ছিল। রূপা পরি। রূপা রাজ্যের অনেক সুন্দর একটি পরি এবং তার মনটা অনেক ভালো। তাই তো রূপা পরি লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে আসতো। এভাবেই রূপা পরি একদিন ঘুরতে ঘুরতে একটি বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল এবং সে বলে, কি ব্যাপার, এই বাড়িতে বাচ্চা এভাবে কান্না করছে? কেন বাচ্চাটা কান্না করছে? বাচ্চাটার কি মা নেই? যাই তো একটু দেখে আসি। এরপরে রূপাপরি পৃথিবীতে নেমে আসে এবং নিবু নিবু ঘরের ভিতরে একটা বাচ্চার আওয়াজ শুনতে পায়। রুমের ভিতরে ঢুকে পড়ল পরি, আর ঘরের ভিতরে ঢুকতেই চাঁদের মতো একটা ফুটফুটে সুন্দর কন্যা বাচ্চা দেখতে পেল। এরপরে রূপাপরি বাচ্চাটিকে কোলে নেয় এবং বলে, আহা, কি সুন্দর বাচ্চাটি, দেখলেই তো চোখ দুটি জুড়িয়ে যাচ্ছে। কিন্তু এই ঘরের বাচ্চাটা একা কেন? মা কোথায় দেখছি না তো। তাহলে আমি আমার জাদু দিয়ে দেখে নিই। এরপরে রূপাপরি চোখ বন্ধ করে এবং তার জাদুর মাধ্যমে সবকিছু দেখতে পারে। ছি ছি, আমার গ্রামে এমন দুশ্চরিত্রা মহিলা আছে এটা আমি ভাবতেই পারিনি। তোকে আমি আমার এলাকায় থাকতে দিব না, কারণ এই অবৈধ সন্তানের জায়গা এই গ্রামে কিছুতেই হতে পারে না। তোর স্বামী মারা যাওয়ার পরেও তুই কিভাবে গর্ভবতী হলি? আপনি ভুল বুঝছেন মোড়ল মশাই, আমার স্বামী মারা যাওয়ার আগেই আমি গর্ভবতী হয়েছি। আমার এই সন্তান অবৈধ নয়। আপনি দয়া করে আমাকে এই গ্রাম ছাড়া করবেন না। আমি তাহলে কোথায় যাব? আপনার পায়ে পড়ছি মোড়ল মশাই। পা ছেড়ে দে কলঙ্কিনী, আমি তোর কথা মোটেও বিশ্বাস করি না। তোর কারণে আমার গ্রামের মানুষের মনে আজে বাজে কথা তৈরি হচ্ছে। আমি চাই না এ বিষয়ে আর কোনো কথা লোকে বলুক। তারপরেও তুই যদি এই গ্রাম ছেড়ে না যাস, তাহলে আমি তোকে এই গ্রামে একঘরে করে দিব। এইসব কথা বলার পরে মোড়ল সুইটিকে একটি লাথি মেরে সরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। তখন সুইটি কান্না করতে করতে বলে, হে আল্লাহ, এ আমার কি হয়ে গেল? আমি এখন কিভাবে এই বাচ্চাকে নিয়ে দিন কাটাবো? ওই শয়তান মোড়ল মশাই আমাকে আর আমার সন্তানকে এভাবে শাস্তি দিতে পারলো কি করে? মোড়ল যখন আমার আর আমার সন্তানের কপালে লাথি মেরেছে, তখন আমিও ওই মোড়লের ঘরেই আমাদের ক্ষুধা মিটাবো। এরপরে রাত নামতেই সুইটি তার ছোট মেয়েকে ঘরে রেখে মোড়লের বাড়িতে যায়। তারপরে মোড়লের গোয়ালে গিয়ে গরুর দুধ নিয়ে যায়, আর সেই দুধ খাওয়ায়ে সুইটি তার বাচ্চার ক্ষুধা মিটায়। আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। কি ব্যাপার খান, তোর কাকিমা বলল গরুগুলো নাকি ঠিক মতো দুধ দিচ্ছে না। তুই কি গরুগুলোকে ঠিক করে খেতে দিস না? না না বাবু সাহেব, আমি তো গরুগুলোকে ঠিক মতোই খেতে দিই, কিন্তু সকালে দুধ দোয়াতে গেলে দেখি দুধ হচ্ছে না। মনে হচ্ছে রাত্রে কেউ দুধ দুয়ে নিয়েছে। কি বলিস গান, গরুর দুধ আজকাল চুরি হয়? তাহলে ব্যাপারটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। দেখভাল না করলে সমস্যাটা আরো বেড়ে যাবে। এরপরে মোড়ল খানকে একটি বুদ্ধি শিখিয়ে দেয়, আর খান সেই মোতাবেক কাজ শুরু করে দেয়। এদিকে রাত হলো, সুইটি প্রতিদিনের মতো দুধ চুরি করতে আসে, আর ঠিক তখনই খান সুইটিকে ধরে ফেলে। শয়তান দুশ্চরিত্রা মহিলা, তুই আমার ঘরে চুরি করতে এসেছিস? শয়তান মহিলা, আমি তোকে একঘরে করে দিয়েছি, আর তুই কিনা আমার ঘরেই দুধ চুরি করতে এসেছিস? আজ তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কান, ওখান থেকে একটা লাঠি নিয়ে আয় তো। রাগ করে মোড়ল সুইটিকে মারতে শুরু করলো এবং মার খেতে খেতে এবং সুইটি অনেক কান্না করে। বাবু থামেন এবার, মনে হয় ও মারাই যাবে। এখন কি হবে? রাগ করে মোড়ল সুইটিকে মারতে শুরু করলো এবং মারতে মারতে সুইটিকে মেরেই ফেললো।
বাবু থামেন, এবার কি হবে? সুইটি তো মারা গিয়েছে, এখন কি করবেন মোড়ল সাহেব? কি আর হবে, এই কলঙ্কিনীকে রাত্রের আধারে মাটি চাপা দিবি, তাহলে সবকিছুর সমাধান হবে। রাতেই মোড়লের কথা মতো খান সুইটিকে মাটি চাপা দেয়। আর এসব দেখে পরি অস্থির হয়ে চোখ মেলে এবং বলে, ছি ছি, সুন্দর পৃথিবীতে এত খারাপ মানুষও থাকতে পারে। তাহলে মনে হয় এই জন্যই পরিমাতা আমাদের কাউকে এখানে আসতে দেয় না। আর আমি কখনো এই পৃথিবীতে আসবো না। এই সুন্দর বাচ্চাটি কেউ কখনো পৃথিবীতে আসতে দিব না। এরপরে রূপা পরি ওই সুন্দর বাচ্চাটিকে নিয়ে রাজ্যে চলে যায়। আর রূপা পরির কাছেই মানবকন্যা বড় হতে থাকে। মানবকন্যা ঋতুকে পরি তার নিজের রুমে রাখত। মানবকন্যা পরি ওই মানবকন্যাকে নাম দেয় ঋতু। ঋতু পরির কাছেই থাকতো। কিন্তু হঠাৎই একদিন পরিমাতা এসে বলল, এই কি, আমার পরীর রাজ্যে মানব রাজকন্যা? পরি, তুমি মানব কন্যাকে কোথায় পেয়েছো? আর আমার ঘরে এই মানব কন্যা বড় হচ্ছে, সেটা তো আমার জানাই ছিল না। কেন বলো তো, আমাকে কেন তোমরা কেউ জানাওনি? মাফ করবেন পরিমাতা, আপনি মানুষকে পছন্দ করেন না, তাই এই ব্যাপারটা আমি আপনাকে জানানোর সাহস পাইনি। কিন্তু পরিমাতা, আমি বাধ্য হয়ে এই মানব কন্যাকে পরীর রাজ্যে নিয়ে এসেছি। আপনি ঠিকই বলেছিলেন পরিমাতা, পৃথিবীর মানুষগুলো অনেক নিষ্ঠুর। আমি অভিজ্ঞতা ছাড়া কোনো কথা বলি না। কিন্তু তুমি একটা পরী হয়ে মানব কন্যাকে আনতে বাধ্য হয়েছো মানে কি? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আর এসব কথা শোনার পর পরিমাতা মানব কন্যাকে কিছুতেই মানতে পারছিল না। যাই হোক না কেন, আর তুমি যতই করুণাময়ী হও না কেন, যতই কাহিনী শোনাও, আমি কোনো মানব কন্যাকে আমি আমার পরীর রাজ্যে স্থান দিব না। বুঝতে পেরেছো? এমন নিষ্ঠুর হবেন না পরিমাতা। আমি আজ কয়েকদিন ধরে এই বাচ্চাকে লালন পালন করেছি পরিমাতা। আর এই মানুষ কন্যাকে বড় করতে গিয়েই আমার মাঝে মাতৃত্ব জেগে উঠেছে। আমি কিছুতেই বাচ্চাটাকে কোল ছাড়া করতে পারবো না মাতা, আপনি একটু দয়া করুন। আর মাতা, আপনার তো মানুষকে নিয়ে সমস্যা, তবেই এই কন্যাকে আমরা পরীতে রূপান্তরিত করতে পারি। এসব কথা বলেই রূপাপরী হাত জোর করে কান্না করতে থাকে। আর রূপাপরীর চোখের জল দেখেই বাধ্য হয়ে পরীকে রূপান্তরিত করে দেয়। তোমার কান্না আর মাতৃস্নেহ দেখে আমি পাথর হয়ে থাকতে পারলাম না, তাই মানব কন্যাকে পরীতে রূপান্তরিত করে দিলাম। এখন তুমি তাকে পরীতে আদব কায়দা শিখিয়ে দাও। এইসব কথা বলে পরিমাতা ওখান থেকে চলে যায়। আর ওইদিকে রূপাপরী খুশি হয়ে ঋতুকে কোলে জড়িয়ে নেয়। আর এভাবেই দিনের পর দিন ঋতু পরী হয়ে বড় হতে থাকে।